দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান চারদিক অনুষ্ঠানে। পরিবেশিত হচ্ছে সুপারস্টার লাইটিং এর সৌজন্যে। এই অনুষ্ঠানে আমরা কথা বলি চারিদিকে যে ঘটে চলেছে সেই সব বিষয়বস্তু নিয়ে, এবং আপনারা সবাই জানেন যে এখন কি ঘটছে। গত কয়েকদিন ধরেই প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা পরিবারের মধ্যে, প্রত্যেকটি মিডিয়াতে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সে সম্পর্কে আপনারা জানেন, আর সেটি হচ্ছে যে গত নির্বাচনের প্রথম বার্ষিকী দিনটিকে আমাদের সরকারি দল এবং আমাদের অন্যান্য বিরোধী দল কিভাবে পালন করেছে, কিভাবে পালন করতে চেয়েছে, এবং তা নিয়ে যে পরিস্থিতি দেখা দিয়েছে সেটি 5 তারিখ চলে গেছে, কিন্তু তার জের এখনো রয়ে গেছে। বিএনপি বা বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের ডাকা অবরোধ চলছে, এবং আজকেও ঢাকাতে বেশ কয়েকটি গাড়ি পুড়েছে। কিছুক্ষণ আগেও আমরা খবর পেলাম গাড়ি পোড়ানোর খবর। ঢাকার বাইরেও সংঘর্ষ চলছে, হতাহতের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে আমরা সবাই কম বেশি উদ্বিগ্ন, চিন্তিত, এবং আমরা কেন এই পরিস্থিতি দেখা দিল, আমরা কোথায় চলেছি সেসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আমাদের স্টুডিওতে যারা আমন্ত্রিত হয়ে এসেছেন, আসুন তাদের সঙ্গে প্রথমে পরিচিত হই। আমার ডান দিকে রয়েছেন সাবেক রাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত জনাব মোফাজ্জল করিম। এরপর রয়েছেন অ্যাডভোকেট সুলতানা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের অন্যতম সংগঠক। রয়েছেন সিনিয়র সাংবাদিক আবেদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শান্তনু মজুমদার। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই অতিথি আমাদের এই আজকের আলোচনায়। আমি প্রথমেই যে জিনিসটি জানতে চাই আপনাদের কাছ থেকে বা বুঝতে চাই, যেটি আমি বলছিলাম যে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক অনেকটা কেটেছে যখন 5 তারিখ পার হয়ে গেছে, কিন্তু তার পরবর্তীকালেও যেহেতু পরিস্থিতির অবসান ঘটেনি, নতুন একটি আন্দোলনের কর্মসূচি এসেছে যেটি অনির্দিষ্টকালের, সে কারণে মানুষের মধ্যে চিন্তাটা রয়ে গেছে। তো আমি প্রথমেই আপনাদের সবার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আপনাদের কি মনে হয় যে যা ঘটছে এখন পর্যন্ত এটি কি সহসা অচিরেই কি এর কোনো মানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন, নাকি এর যে আরো বেশি চলতে পারে? জনাব মোফাজ্জল করিম। আপনাকে ধন্যবাদ। যে পরিস্থিতিটা চলছে এটা রীতিমতো একটা আতঙ্কজনক একটা পরিস্থিতি, এবং কিছুতেই কাম্য নয়। অন্তত সাধারণ মানুষ এতে কোনো রকমের লাভবান হতে দূরের কথা, তাদের কোনো আশা আকাঙ্ক্ষা প্রতিফলন কোনো কিছুর মধ্যে নাই। এবং আমার মনে হয় একটু দুই পক্ষ থেকেই বিষয়টা বাড়াবাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 1 বছর পূর্তি হওয়ার পর এক দল, অর্থাৎ সরকারি দল, এবং সরকার ঘোষণা দিলেন গণতন্ত্র রক্ষা দিবস পালন করবেন, বিজয় দিবস। আর বিরোধী দল তারা বললেন যে না, এটা গণতন্ত্র হত্যা দিবস। তো রাজনৈতিক কর্মসূচি হিসাবে নিশ্চয়ই এটা হতে পারে, এবং রাজনৈতিক দল তাদের যার যার কর্মসূচি যেভাবে তারা সাজাবেন সেভাবে পালন করবেন, সবই ঠিক আছে। কিন্তু সেগুলোতে সেগুলো যদি হিংসাত্মক পর্যায়ে চলে যায় তাহলেই বিপদ। এখন আমি জিনিসটাকে এইভাবে দেখি যে এই কর্মসূচি যেটা বিরোধী দল দিয়েছিল, সরকার এটা যে এমন নয় যে আচমকা এটা জানতে পেরেছেন, হঠাৎ করে জানতে পেরেছেন, 1 দিন আগে 2 দিন আগে জানতে পেরেছেন, তা নয়। বেশ কিছু আগে থেকেই বিরোধী দল বলেছে যে আমরা 1 বছর পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। 1 বছরের মধ্যে যখন আমাদের কিছুই হয়নি, যে সমস্ত কথাবার্তা আমরা বলেছি যে আরেকটা নির্দলীয় নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচনের। জনাব করিম, আমরা ওই বিশ্লেষণে একটু পরে যাই যে কেন আসলো। আমি আপাতত মানুষের সবার মনের মধ্যে যে প্রশ্ন, যে এই পরিস্থিতি কি সহসা মিটবে নাকি আরো চলতে থাকবে, কি মনে হচ্ছে আপনার কাছে? দেখে তো মনে হচ্ছে যে সহসা মিটবে না। এই জন্য যদি ওইটাই বলছিলাম আমি, যে এরা যে কর্মসূচি ঘোষণা করেছিলেন যে 5 তারিখে আমরা একটা সমাবেশ করব, তারা তো বলে নাই যে 5 তারিখে আমরা স্ট্রেট হয়ে ভাঙচুরে যাব বা আমরা কোনো রকমের সহিংস আন্দোলন করব, তা নয়। যে আমাদের আন্দোলন শুরু হয়েছে, 5 তারিখে একটা সমাবেশ হবে, এটার অনুমতি চেয়েছে। অনুমতি না দিতে দিতে কয়েকবার তাদেরকে লেফট রাইট করানোর পর তারপরে দেখা গেল দিল না, তখনই পরিস্থিতি আস্তে আস্তে ঘোলাটের দিকে গেল। তো এটা এখন তো এমন পর্যায়ে গেছে, এই যে অবরোধ ইত্যাদি, তারপর গণগ্রেফতার ইত্যাদি, এরপরে আমার মনে হয় না যে
চট করে যে কিছু একটা মীমাংসা হবে। কারণ এই যে বাধা দিলে বাঁধবে লড়াই একটা কথা আছে, এখন তো সেটাই হচ্ছে, বাধা দেওয়া হয়েছে, লড়াই হচ্ছে মাঝখানে। ওই যেটা আমি প্রায়শই বলি, পাটা আর পুতাইল, এক দলের হাতে পাটা উঠে গেছে, পাটা নিয়ে নিয়েছেন, আরেকদল পুতাইল হাতে নিয়েছেন, ঘষাঘষি আরম্ভ হয়ে গেছে, মাঝখানে আমরা 16 কোটি মরিচ, আমাদের যান শেষ হচ্ছে। এটা সহজে থামবে এমন মনে হয় না। আচ্ছা, ধন্যবাদ। আপনি একটি কথা বলেছেন, লাভবান, মানে সাধারণ মানুষ মোটেও লাভবান হচ্ছে না। অ্যাডভোকেট সুলতানা কামাল, লাভবান আমরা সাধারণত সবকিছুর মধ্যেই লাভ ক্ষতি খোঁজার চেষ্টা করি, বিশেষ করে বড় দলগুলো তো অবশ্যই করে। যেমন এই কর্মসূচিকে কেন্দ্র করেও সরকারি দল বলছে যে বিএনপির যে কর্মসূচি দিয়েছিল জনগণ সেটা সাড়া দেয় নাই, প্রত্যাখ্যান করেছে। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে জনগণ বিপুলভাবে সাড়া দিয়েছে ইত্যাদি। তো আপনার দৃষ্টিতে কি মনে হয় কে লাভবান হয়েছে? বা আচ্ছা, আপনি লাভের কথাই তুলেন এবং লাভবান হওয়ার একটা ব্যাখ্যাও খোঁজার চেষ্টা করলেন। আমার মনে হয় যে সরকারি দল কিংবা বিরোধী রাজনৈতিক দল যেগুলি রয়েছে, বিরোধী দল বললে আমরা সাধারণত সংসদের বিরোধী দলকে বুঝাই, এটা বিরোধী দল না বলে বিরোধী রাজনৈতিক শক্তিগুলি যেগুলি রয়েছে, তাদের লাভের সংজ্ঞার সঙ্গে কিন্তু জনগণের লাভের সংজ্ঞা মেলে না। হ্যাঁ, জনগণের লাভ বলতে কি বোঝায়? জনগণের লাভ বলতে যে একটা শান্তিপূর্ণ জীবন, নির্বিঘ্নে নিরাপদে আমি আমার প্রতিদিনকার অতি সাধারণ জীবনটা যাতে যাপন করতে পারি। এই যে একটা ছোট্ট লেখার মধ্যে উঠেছিল, আজকের কোনো একটা দৈনিকে আছে, কিংবা সোহরাবের লেখায় বোধহয় আছে, সাংবাদিক সোহরাব হাসানের লেখায়, যে পথে বেরিয়ে দেখলো যারা ওই যে প্রতিদিন ঝুড়ি আর কোদাল নিয়ে বসে থাকে, সেই মানুষগুলি হা পিত্তেশ করে বসে আছে যে তাদেরকে কেউ একটু কাজে নেয় কিনা। এবং সেখানে সোহরাব বলছেন যে অন্যান্য দিন দেখা যায় যে এই মানুষগুলির জন্য অপেক্ষা, মানে মানুষগুলির জন্যই বরং লোকজন এসে ভিড় করে, এদের অপেক্ষা করতে হয় না, কারণ আমাদের দেশে শ্রমিকের একটা চাহিদা রয়েছে নানান কারণে। তো এই যে একেবারেই যারা খেটে খাওয়া মানুষ, প্রতিদিনকার আয়ের উপরে যাদের জীবন নির্ভরশীল, সেই মানুষদের লাভটা কি? যে আমি সারাদিন একটু নিশ্চিন্তে কাজ করতে পারবো, সন্ধ্যাবেলায় নির্বিঘ্নে কিছু বাজার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়িতে এসে শান্তিতে ঘুমাবো। জনাব আবেদ খান, আপনি কি ভবিষ্যৎ দেখছেন শিগগিরই, অচিরেই কি পরিস্থিতি শান্ত হওয়ার, যে ধরনের স্বাভাবিক জীবনের কথা অ্যাডভোকেট সুলতানা কামাল বললেন, ওই ধরনের জীবন কিন্তু বেশ কিছুদিন ধরে দেশের পরিস্থিতি ভালোই ছিল, আবার এই 5ই জানুয়ারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে। আমরা কি আবার শিগগিরই আশা করতে পারি স্বাভাবিক পরিস্থিতি আসবে? আমার এখানে আমার বক্তব্যটা খুবই পরিষ্কার। একটা ঘটনা কিন্তু এটার একটা মোমেন্টাম গেইন করেছে একটা সময়, কিন্তু সেটা কিন্তু সবসময় সবকিছু শৃঙ্গে থাকবে তা হয় না। এটা কিন্তু একসময় তার একটা স্বাভাবিক একটা পরিণতি হয়, স্লো ডাউন করে, কোনো রকমভাবে কাম ডাউন করে, কোনো কিছু হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে যে ঘটনা যেভাবে ঘটেছে, এটা আসলে যেটা সুলতানা কামাল বলেছেন কিংবা মোফাজ্জল করিম সাহেব বলেছেন, যে আসলে আমরা আক্রান্ত বোধ করি এই ধরনের পারস্পরিক যে রীতিমতো একটা যুদ্ধংদেহী মনোভাব যদি থাকে, তখন আমাদের জন্যে স্বাভাবিক জীবনযাপন করাটা খুব কষ্টকর হয়। আমি যেমন একটা ডাক্তারের কাছে আজকে সন্ধ্যায় গেছিলাম, সে ডাক্তার সাহেব আমাকে বলছেন যে আমি কি করব বলেন তো, এই হলে তো আমার তো রোগী আসছে না। এটা হচ্ছে ডাক্তারের। যে সাধারণ রিক্সাওয়ালাদের এই একটা অবস্থা, সিএনজিওয়ালাদের এরকম একটা অবস্থা। গত রাত্রে তো একটা ঘটনা ঘটেই গেল ওখানে, যে 3জন সিএনজি যাত্রী মারা গেল। আজকে এখানে আসার সময় আমি দেখলাম যে প্রচণ্ড ভিড়, যেটা উত্তরা থেকে আসার সময় এরকমভাবে ভিড়টা আমরা সাধারণত এই রাত্রিবেলায় দেখি না। সেখানে দেখলাম যে একেবারে জ্যাম। কেন জ্যাম? একটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাসটাকে এমনভাবে রাখা হয়েছে যাতে অন্যান্য গাড়িগুলো চলাচলটা স্বাভাবিক হচ্ছে না। এটা একটা জিনিস, বাসটা পুড়ে আছে, ওখানে পুড়ে রয়েছে কিংবা কোনো রকম মানুষ কিন্তু পাশ কাটিয়ে চলে যাচ্ছে। পরিস্থিতিটা এইরকম আমাদের, যে মানুষ কিন্তু এখন এই ঘটনাটাকে পাশ কাটিয়ে চলে যাবে। এই বিষয়ে পরে আপনার কাছে জানবো, কিভাবে পড়বে, কতটা পড়বে ইত্যাদি। শান্তনু মজুমদার, যেন আবেদ খান বলছিলেন যে মানুষ পাশ কাটিয়ে যাচ্ছে, যাই ঘটুক, দলগুলো যাই করুক না করে, মানুষ তার মতো করে চলতে চেষ্টা করে বা চলছে।
কতক্ষণ মানে কতটা পারবে মানুষ? রাস্তাঘাট যদি বন্ধ থাকে বা এরকম বিরোধ যদি দলগুলোর মধ্যে থাকে এবং সেটা যদি মাঝে মধ্যে এরকম ভাবে মাথাচাড়া দিতে থাকে, তো কতটা পারবে মানুষ? কি মনে হয় আপনার? আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলোর যে সংঘবদ্ধতা এবং যে শক্তি এবং ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হবার যে ক্ষমতা, তার বিপরীতে জনগণের ক্ষমতা অনেক এখনো পর্যন্ত কম। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, এবং আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলি শক্তিমত্তার কাছে এই মুহূর্তে জনগণ পরাজিত। তো এই লড়াই যদি অব্যাহত রাখেন রাজনৈতিক এলিটরা ক্ষমতার ফয়সালা নিয়ে, সেক্ষেত্রে আমি আশু কোনো সম্ভাবনা দেখি না যে অহিংস উপায়ে এটার কোনো মীমাংসা হবে। কিন্তু এখানে আমার একটা কথাই শুধু বলবার যে বাংলাদেশের মানুষ আপনি দেখেন যে অত্যন্ত কম দামে শ্রম এবং মেধা বিক্রির বিনিময়ে অর্থনীতির চাকাকে যেভাবে গতিশীল করছে, এটাকে সম্মান প্রদর্শন করবার যে সহবত, সেটা প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আসে নাই। তো আমার কাছে মনে এটা খুব দ্রুত অর্জন করা দরকার। কিন্তু আমি সত্যি বলছি যে আমি হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে এক ধরনের পেসিমিস্ট কথা, কিন্তু জনগণের যে সংঘবদ্ধতা, সেই সংঘবদ্ধতার কোনো নজির দেখা যাচ্ছে না। জনগণ বিচ্ছিন্ন, নিরুপায়, জনগণ বিরক্ত, আতঙ্কিত। তো আমার মনে হয় সেই জন্য প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয় যে এই অবস্থাটা চলতে থাকবে। আচ্ছা, এই একটা বিষয় আমারও খুব আসলে জানার বিষয়। আপনি যেটা বললেন যে জনগণ বিরক্ত, জনগণ আতঙ্কিত, হতাশ। জনগণ কখনো কখনো বলে যে এই দুই দলের দুটোই যদি শেষ হয়ে যায় তাহলে খুব ভালো হয়। কিন্তু আবার ধরেন যদি একটা নির্বাচন হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন প্রকৃত অর্থে, তাতে করে তো আমরা আবার ওইটাই দেখবো, হয় বিএনপি পাশ করবে অথবা আওয়ামী লীগ পাশ করবে। অতীতে আমরা তাই দেখে এসছি, এবং অদূর ভবিষ্যতে এর কোনো পরিবর্তন হবার সম্ভাবনা। আমার কাছে মনে হয় এই কথাগুলো আমরা জনগণের মুখে বসাচ্ছি। এই দুই দল খারাপ, এইরকম এ বি সি সবাই সমান, এটা বলা উচিত নয়। প্রত্যেকটা দলের নিজস্ব কর্মসূচি আছে, মতাদর্শ আছে, সেটা জনগণ বাছাই করে নিক। এখন জনগণ তার রাজনৈতিক সংস্কৃতির মান অনুসারে বাছাই করবে। কিন্তু আমরা কেন বলেই দিচ্ছি এরপরে বিকে আসতেই দিতে হবে বা বিয়ের পরে সিকে দিতে হবে, এরকম ব্যাপার নয়। অর্থাৎ ঘাট চেপে ধরে যে দ্বিদলীয় ব্যবস্থা আমরা তৈরি করতে চাচ্ছি, এটা আমার কাছে পছন্দের নয়। আর দ্বিতীয় যেটা হচ্ছে দুই দলই চলে যাবে, এগুলো একটা কথার কথা। আপনি খেয়াল করবেন যে সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকার যখন এসেছিলেন এবং -2 করবার যে চেষ্টাটা করা হয়েছিল, অথচ খেয়াল করেন আমাদের প্রধান দুই নেত্রী যখন সামান্য নড়াচড়া করলেন, এই ব্যাপারটা কিন্তু তাসের ঘরের মতো ভেঙে গেল। এটা হচ্ছে বাস্তবতা, আমি পছন্দ করি বা না করি। তো আমার মনে হয় না যে এমন কোনো বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশের প্রধান দলগুলো একেবারে উড়ে যাবে। এটা এইরকম ভাবে পৃথিবীর কোনো দেশে হয় নাই, এর কোনো মানেও নাই এইভাবে সাম আপ করার। মানে সেই জন্য আমার মনে হয় এটা থাকবে। আপনি পছন্দ কম করতে পারি। আচ্ছা, আমরা সাধারণ মানুষকে নিয়ে, মানুষের কথা বলছিলাম। এই বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু সাধারণ মানুষের সঙ্গে আমরাও কথা বলেছি, তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। কিছু কথা তারা বলেছেন, আমরা সেটা একটু শুনি, তারপরে আমরা আলোচনায় ফিরবো। আমরা আসলে সবার প্রতি মানে ভয় পাই যে এই দল আসলে কি হবে, ওই দল আসলে কি হবে। এটা আসলে আমাদের একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিরীহ লোক ক্ষতিগ্রস্ত না হয় ওই ধরনের প্রোগ্রাম, ওই ধরনের কার্যকলাপ বা কর্মসূচি আমি চাচ্ছি আর কি বিরোধী দলের কাছ থেকে। বিএনপির লোকেরা তারাই রাজপথে নামে না, তো জনগণ তাদের সাথে কিভাবে নামবে? কর্মীদেরকে সহযোগিতা করে না দেখি এরা কর্মীরা এখন পিছনে আসছে। জামাত একটা অপরাধী সংগঠন বা যুদ্ধবাদী দল, দেখা যায় এটার উচিত হয়েছে বিএনপি ওইটার থেকে সরে আসা। সাধারণ জনগণের দিকে তাকিয়ে যদি তারা মানে সমঝোতায় যায়, আমার মনে হয় সবচেয়ে উত্তম হবে। অনেক রাষ্ট্র বিষয় বন্ধ, সৌদি আরবের বন্ধ, দুবাই, কুয়েত এগুলা বন্ধ, মালয়েশিয়া বন্ধ, কিন্তু ওসব রাষ্ট্রে যাইতে পারলে সাধারণ আমরা যারা শ্রমিক আছিলাম আমরা জন্য একটু ভালোই। তো এক দেশ এক নেতা হলে কি হবে, বিরোধী দল না থাকলে হরতাল অবরোধ ধর্মঘট হবে না। এখন তো আমরা যেটা দেখতেছি সেটা মাত্র একটা মসনদের জন্য, আমরা যেটা গদির জন্য বলবো আমি এটা। আমরা শুনলাম, মানুষ তো সাধারণ ভাষাতেই যেভাবে তারা কথা বলে সেভাবে তাদের প্রতিক্রিয়া জানালো। এ থেকে রাজনীতিবিদদের কি কতটুকু নিতে পারেন এখান থেকে? আমার মনে হয় রাজনীতিকদের বোঝা উচিত, আসলে জনসাধারণের ভাষাটা বোঝা উচিত এবং সেই ভাষার প্রতি মনোযোগী হওয়া উচিত, একটু কান পেতে শোনা উচিত তারা কি চাচ্ছে। আপনার কি মনে হয় যে অনেকদিন ধরে তো গেল এই যেটি আপনি বললেন, সেই দিকে কি পলিটিক্যাল পার্টিগুলো মনোযোগী হচ্ছে নাকি উল্টো দিকে হাঁটতে আসছে? এই যে কয়জন কথা বললেন, কেমন আমরা কি দেখলাম
কেউ কিন্তু রাজনৈতিক মতবাদ বা যে এটা বিশ্বাস করে ওটা বিশ্বাস করে এ আসুক ও যাক এই সমস্ত কিছুতে না। তার কারণ হলো প্রধানত জীবন তো দুই ভাগে বিভক্ত, একটা অর্থনৈতিক জীবন, একটা রাজনৈতিক জীবন। সাধারণ মানুষ কিন্তু তার জীবন যুদ্ধে ব্যস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে। অর্থনৈতিক কর্মকাণ্ড যখনই ব্যাহত হচ্ছে, বিভিন্ন কারণে ব্যাহত হচ্ছে, রিক্সা চালানো বলুন না, ঠেলা গাড়ি চালানো, এই যে দিনমজুর বসে আছে, কোনো কাজ নাই কর্ম নাই, যেটা সোহরাব হাসানের নিবন্ধের মধ্যে এসছে, সুলতানা কামাল বললেন, তো এইগুলো নিয়ে তারাই বেশি ব্যস্ত। এইটা ব্যাহত হলে পরে তাদের মন খারাপ হয়, আর তা না হলে পরে রাজনৈতিক একটা ঔদাসীন্য কিন্তু মানুষের মধ্যে এসে গেছে। কারণ এগুলো দেখতে 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 বিরক্ত হয়ে গেছে। সেই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এটার তো কোনো গত 15-20 বছরের মধ্যে খুব একটা যে উন্নতি হয়েছে মনে হয় না। এবং রাজনীতিবিদরা, আমি যেটা বলতে যাচ্ছি আর কি, রাজনীতিবিদরা এই শিক্ষা এটাই বোধহয় নেওয়া উচিত যে জনসাধারণের তারা তাদের ভাগ্য নিয়ে ব্যস্ত, তাদের উন্নতি নিয়ে ব্যস্ত, এবং এটা রাজনৈতিক পট পরিবর্তন বা ইত্যাদি ইত্যাদিতে খুব বেশি তারা ইন্টারেস্টেড না। হ্যাঁ, ভোটটা যদি দিতে পারে তাহলে পরে সে তার মনের মানুষটাকে হয়তো পেতে পারে, এই পর্যন্ত। এখানে রোমান্টিক অর্থে মনের মানুষ নয়, অবভিয়াসলি রাজনৈতিক মনের মানুষটাকে হয়তো পেতে। এই ধরনের কথাবার্তা যখন হয় না, মানে এটা কিন্তু মানুষের বাস্তব অভিজ্ঞতা বলেন, তাদের আশা আকাঙ্ক্ষা, কিন্তু তখন আবার রাজনীতিবিদরা বলেন যে এই ধরনের কথা বলার অর্থই হচ্ছে রাজনীতি মুক্ত করার একটা রাজনীতি বর্জিত যে বিষয়টি যেটা বলা হয় না। যদি এই কথাটার উপর যদি আমি কমেন্ট করি, আমি বলবো হ্যাঁ, রাজনীতি বর্জিত, ওরা যদি মনে করেন যে এটা রাজনীতিকে নির্বাসন দেওয়ার জন্য এই সমস্ত বক্তব্য রাখা হচ্ছে, তাহলে মনে হয় তারা একটু ভুল করছেন, বেশি না। একটু ভুলটা কি, যে দূষিত কলুষিত রাজনীতি নির্বাসিত হওয়া উচিত। আই হোপ দি মেসেজ ইজ ক্লিয়ার। এখানে একটা ব্যাপার কিন্তু রাজা যে প্রশ্নটা করেছে আর কি, যে প্রশ্নের আমার নিজের যেটা মনে হয় সেটা হলো যে আসলে রাজনীতির প্রতি বিতৃষ্ণা মানুষের নয়, মানুষের কিন্তু যে কোনো কিছুই হোক একটা ওই রাত্রিবেলার বাড়িতে ফেরার মতো মানুষের মানে মন মানসিকতাই কিন্তু রাজনীতির দিকেই ফেরে কোনো না কোনোভাবে। একটা ভোট, আমাদের ভোট কেন্দ্রিক রাজনীতি হয়, সেটার মধ্যে একটা জিনিস থাকে। ঘটনাটা হচ্ছে যে পরিস্থিতি যে সমস্তগুলো যেভাবে দাঁড়ায়, যেমন করিম ভাই তিনি একভাবে দেখেছেন, তিনি তার নিজস্ব রাজনৈতিক জীবনেও দেখেছেন, অতীতেও দেখেছেন, নিকট অতীতেও দেখেছেন, কিংবা তার পেশাগত জীবনেও দেখেছেন যে রাজনীতির কিন্তু রাজনীতিকরা তার নিজস্ব যে ভ্যান্টেজ পয়েন্ট থেকে কিন্তু সব কিছুকে দেখেন। ভ্যান্টেজ পয়েন্ট থেকে মানে আমি যেটা মনে করি সেটাই হচ্ছে জনগণ ভাবে বলে মনে করে, এটাই তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে একজন বলছেন যে, যেমন সূচনায় যে রাজা যেটা বললেন যে হ্যাঁ বলছেন যে হরতাল সফল হয়েছে কিংবা অবরোধ সফল হয়েছে কিংবা অবরোধ সফল হয়নি, দুই পক্ষই ক্লেম করছেন, মানে যে যার দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। কিন্তু জিনিসটা এটাই হচ্ছে ভ্যান্টেজ পয়েন্ট থেকে দেখা নিজেটাই। আমরা কবে জনগণেরকে নিয়ে দেখবো, জনগণকে নিয়ে দেখার ব্যাপারটা হচ্ছে কি, এই আলাপটা আমরা পরে করতে চাই, আমাদের একটা বিরতির সময় হয়েছে। জনাব আবদ খান, ধন্যবাদ। দর্শক, আমরা এই বিষয়টা নিয়ে আরো অনেক কথা বলবো, আপনারা এখন একটা বিরতি নিচ্ছি, আশা করছি আপনারা সঙ্গে থাকছেন। প্রিয় দর্শক, আরেকবার আমন্ত্রণ চারদিক অনুষ্ঠানে, পরিবেশিত হচ্ছে সুপারস্টার লাইটিং এর সৌজন্যে। বিরতির আগে জনাব মোফাজ্জল করিম একটি কথা বলেছিলেন যে দুই পক্ষই বাড়াবাড়ি করেছে, যে পরিস্থিতি আমাদের উদ্ভব হয়েছে আর কি। আমি অ্যাডভোকেট সুলতানা কামাল আপনার কাছে জানতে চাই যে এরকম কেউ বলছেন, অনেকেই বলছেন যে সরকার একটু বাড়াবাড়ি করেছে, যে একটা সমাবেশ করতে চেয়েছিল বিএনপি, সমাবেশ তো তারা এর আগেও করেছে, তো সেরকম একটা সমাবেশ করতে দিলে এমন কি হতো? বরং এখন যেটা হয়েছে তাতে বিএনপি একটা সমাবেশ করে যে প্রচারটা না পেত, তার চেয়ে অনেক অনেক গুণে বেশি প্রচার পেয়েছে, শুধু জাতীয়ভাবে না আন্তর্জাতিক ভাবেও। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, না, প্রচার পাওয়ার বিষয়টা যদি একটু বিশ্লেষণ করি, প্রচার পাওয়াটা কিন্তু সবচেয়ে বড় কথা না। প্রচার তো অনেক কারণেই পায়, অনেক ভালো মানুষের থেকে অনেক কুখ্যাত মানুষ অনেক বেশি প্রচার পায়, তাই না? সেটা ভিন্ন ব্যাপার, সেটা নিয়ে অত বেশি বোধহয়
উদ্বেগ কিংবা দুশ্চিন্তার কোনো কারণ নাই। দুশ্চিন্তাটা কিংবা উদ্বেগ যদি প্রকাশ করতেই হয় এখানে, আমি যদি মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে সেটা হলো যে হ্যাঁ, একটা রাজনৈতিক শক্তি দেশের, তারা একটা অনুষ্ঠান করতে চেয়েছে কিংবা কোনো একটা সমাবেশ করতে চেয়েছে। যদি সেইভাবে সাধারণভাবে চিন্তা করি, তাহলে সরকারের সেখানে অনুমতিটা দেওয়াটাই আমরা মনে করি যে সমীচীন ছিল। হ্যাঁ, এই জন্যই সমীচীন ছিল যে এটা সরকারেরই দায়িত্ব থাকে, এবং সরকার যদি মনে করতো যে সেখান থেকে যে কথাটা আমরা শুনতে পাচ্ছি যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল, সেই দুর্ঘটনাটা যাতে ঘটতে না পারে সেটার জন্যে তারা হয়তো কিছু প্রস্তুতি নিতে পারত, এবং সেটা প্রতিরোধ করার একটা চেষ্টা তাদের পক্ষ থেকে থাকতো। তাহলে হয়তো এখন যে কথাটা আমরা বলছি যে অনেক বেশি প্রচার পেয়েছে, অনেকে, আপনি আজকে বলছেন প্রচার পেয়েছে, অনেকে বলছে যে অনেক বেশি অর্জন করেছে, তাহলে এই অর্জন প্রচারের বিষয়টা কিন্তু তখন আর আলোচনায় আসতো না, তাই না? অনেক বেশি বল প্রয়োগ করার ব্যাপারে যেটা এসেছে, যে সরকার কিন্তু এখানে একটা বেকায়দায় থাকে, সত্যি কথা বলতে কি, কারণ সরকারের হাতেই যেহেতু এই সমস্ত বিষয়গুলিতে অনুমতি দেওয়া কিংবা একটা ক্ষমতার যেটা আছে, ক্ষমতার কিন্তু একটা বড় দায় দায়িত্ব থাকে, সেই দায় দায়িত্বটা তাকে পালন করার জন্য নিজেকে তৈরি করতে হয়। এখানটায় যদি কোনো রকম নিপীড়নমূলক কিংবা নিবর্তনমূলক আচরণ দিয়ে সেটা নিয়ন্ত্রণ করতে যায়, তখন কিন্তু মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগবে, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সেখানটায় তার হাতে তো বিভিন্ন বাহিনী দেয়াই হয়েছে, যারা এই সমস্ত ব্যাপারে সজাগ থাকতে পারে, তাদের একটা প্রস্তুতি থাকতে পারে, তারা সেটা থামাবার জন্য চেষ্টা করতে পারে। আর একটু আমি যদি 1 মিনিট সময় পাই, যেটা শান্তনু বলেছিলেন যে এদের যে রাজনৈতিক শক্তি, এই কথাটা বলেছিলেন, সেটার কাছে জনতা মানে পারছে না তাদের সঙ্গে। আমি বলবো যে রাজনৈতিক শক্তি কথাটা ব্যবহার না করে তাদের তাণ্ডবের কাছে আমরা পারছি না। হ্যাঁ, কারণ এখানে একটা কিন্তু ব্যাপারও আছে, সায়েন্টিফিক কিছু কারণও আছে। সেটার কারণটা হচ্ছে যে ক্ষমতার সঙ্গে সঙ্গে কিন্তু মনোপলি অফ ভায়োলেন্সটা রাষ্ট্রের হাতে চলে যায়। এখন রাষ্ট্র নিজের কাছে ভায়োলেন্স রেখে দেয়, ভায়োলেন্স ব্যবহার করতে পারে, সহিংসতা ব্যবহার করতে পারে। এই রাষ্ট্র যখন করে, রাষ্ট্রের কিছু কিছু প্রশ্রয় সুযোগ নিয়ে নন স্টেট এজেন্টও ভায়োলেন্স ব্যবহার করে। তারপরে যখন ওইটা ওরকম জায়গায় চলে যায় যে রাষ্ট্র আর নন স্টেট এজেন্টদের ভায়োলেন্স নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ তারাই প্রশ্রয় দিয়ে দিয়ে সেটাকে তৈরি করে দিয়েছে, তখন কিন্তু তার বিরুদ্ধে আবার ভায়োলেন্স তৈরি হতে পারে। কিন্তু সেটাও মনোপোলাইজ করে তাদেরই কোনো না কোনো প্রচ্ছন্ন কিংবা সরাসরি কোনো প্রশ্রয়ের কারণে। আমি একটা সহজ উদাহরণ দিই আমাদের নিজেদের বোঝার জন্য। আমি তো বন্দুক নিয়ে রাস্তায় বেরোতে পারবো না, আমি তো লম্বা লাঠি নিয়ে রাস্তায় বেরোতে পারবো না, পুলিশ আমাকে আটকাবেই, বন্দুক আমি নিয়ে যেতে পারবো না। তো যেই মানুষগুলি বন্দুক ছুটছে, লাঠি মারছে, এইভাবে আক্রমণ করছে, তারা এই ভায়োলেন্সটা নিজেদের মধ্যে নিজের নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করার শক্তিটা কোথা থেকে পেয়েছে। এটা একদিনের ব্যাপার না, হয়তো আজকে তারা এই জায়গায় আসেনি, কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে থেকে সমাজের মধ্যে ভায়োলেন্সটাকে, সহিংসতাটাকে আমি বলবো যে প্রশ্রয় দেওয়া হয়েছে বলেই আজকে কিন্তু এটা হচ্ছে। নির্বাচন নিয়ে একটা কথা বলি, যে নির্বাচন কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ রিজওয়ান, অন্য কোনো কারণে না, একটাই কারণ হচ্ছে সেই দিন একটি সাধারণ নাগরিকও একজন নাগরিকের মর্যাদাটা পায়। ওই একটি দিন তার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি নারী হিসাবে অনেক বেশি বুঝি, কারণ আমি দেখি যে নারীরা সেই দিন তাদের নতুন শাড়িটা পরে, সবচেয়ে ভালো কাপড়টা গায়ে দেয়, এবং সেই দিনই একটা দিন যেদিন সবাই এসে বলে ভাবি আজকে আপনার রান্না করতে হবে না, বাচ্চা আমরা দেখে দিচ্ছি, চলেন রিক্সা নিয়ে এসছি, আপনাকে আমরা নিয়ে যাচ্ছি। এই যে একটা মানে গুরুত্ব তাদেরকে দেওয়া হয় একদিনের জন্য, এই জন্য নির্বাচন কিন্তু সাধারণ মানুষের কাছে একটা বিরাট বড় ব্যাপার। কিন্তু সেইটার থেকে বের হয়ে এসে গণতান্ত্রিক চর্চা, সুশাসন, এইসব জায়গায় তাদেরকে কানেক্ট করার যে দায়িত্বটা রাজনীতিবিদদের থাকে কিংবা যারা রাজনীতি করেন তারা সেটা পালন করেন। আবেদ খান, আপনার কি মনে হয় সরকার কেন এরকম হার্ডলাইনে গেল? একটা এখানে আমি আমাদের সুলতানা কামালের ওই একটি বক্তব্যের একটি অংশ ধরে বলি। আমি আজকে গতকালকে আমি বিভিন্ন জায়গায় একটু ঘুরেছিলাম, বিশেষ করে কূটনৈতিক মহলের বিভিন্ন যে আন্তর্জাতিক মহলের কারো কারো প্রতিক্রিয়া, স্বাভাবিক একটা পেশাগত কারণে এটা অনুসন্ধান করার চেষ্টা করেছিলাম। এবং একজন সাংবাদিক হিসেবে রাজা, নিশ্চয়ই আপনারও মনে থাকার কথা যে আমাদের এখানে
ডিপ্লোম্যাটিক যে জোনটা আছে তারা একটা প্রস্তুতি নিয়ে ফেলে, কিন্তু বিভিন্ন সময়ে একটা পারসেপশন তৈরি হয় যে এখন কি হতে যাচ্ছে, এবং এটার যে মানে মাধ্যম কি আমাদের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টরা সাধারণত এইভাবে লেনদেন হয়ে থাকে। এরকম একটা ধারণা দেওয়া হলো, আমি একদম মানে দায়িত্ব নিয়ে বলছি, এরকম একটা ধারণা কিন্তু তাদের কাছে পৌঁছানো হয়েছিল যে 5 তারিখের পরে বাংলাদেশে ঢাকার রাস্তায় হয় বিএনপি থাকবে না হয় আর্মি থাকবে। এবং এই জিনিসটা কিন্তু, এই তথ্যটি আমি কিন্তু সত্য ঘটনা ইয়েটাই বলছি, আমি কাহিনীটাই বলছি। এরপরে কিন্তু তারা সবাই অ্যালার্ট হয়ে যায় এবং এক ধরনের একটা প্রস্তুতি, বিশেষ করে মানে কোনো মহল থেকে একটি ড্রাফট তৈরি করে দেওয়া হয় যে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে কূটনৈতিক মহল কি প্রতিক্রিয়া দেবে, সেই ড্রাফটটি পর্যন্ত সরবরাহ করা হয়। সমস্যাটা হচ্ছে যে কারা করে এরকম ধারণা কে দিয়েছে? আমি এটা মানে আমি খানিকটা আপনাকে বক্তব্যের মধ্যে আভাস দিয়েছিলাম যে কোত্থেকে কূটনৈতিক মহল খবরগুলো পায়, কাজেই সেটা নিশ্চয়ই এর মধ্যে আমি বলে ফেলেছি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু ওখানে একটা তৈরি হয় এবং ঘটনাক্রমে যখন কোনো কিছুই ঘটলো না, এমন কিছুই হলো না, তখন শুধুমাত্র একটি মিশন ছাড়া, বিদেশি মিশন ছাড়া আর কেউ কিন্তু কোনো বক্তব্য দিল না। একটাই দিল যে এরকম অমুক হওয়া দরকার, সেও কিন্তু আগে থেকে দিত না, যদি বুঝতে পারতো যে ওইটা ঠিকমতো পাচার না হয়ে যেত আর কি ওই তার বক্তব্যটা, সে কিন্তু ওই জায়গাটা প্রস্তুত ছিল না। অর্থাৎ আমি যেহেতু ডিপ্লোম্যাটিক যে ব্যাপারটি আছে সেই জন্য আমি এই কথাটি বললাম যে এটা এইভাবে কিন্তু আমাদের পারসেপশন তৈরি হয়, এইভাবে কিন্তু ঘটনাগুলো ঘটেছে। যেটা সুলতানা কামাল বলেছে যে নিশ্চয়ই একটা হিডেন কোনো আয়োজন ছিল, যে সমস্ত কথাবার্তাগুলো বলা হয়েছে সেই সময়। তা এটা সরকারের তো একটা ব্যাপার থাকেই, আমি সরকারের ক্ষমতায় থাকা এক ধরনের অক্ষমতার পরিচয় বহন করে, এটাও ঠিক যে কতগুলো জায়গায় সে অক্ষম থাকে, অসহায় থাকে। সে জায়গাগুলো হচ্ছে যে যদি কোনো ঘটনা ঘটে কোনো কিছুতে, কেন খালেদা জিয়া তো বিভিন্ন জায়গায় এর মধ্যে ইয়ে করেছেন, বড় বড় জনসভা হয়েছে, এগুলো তো কোনো বাধাপ্রাপ্ত হয়নি। বাধাপ্রাপ্ত হলো ঢাকায় এসে কেন? গাজীপুরটা হলো, তো প্রথম গাজীপুরটা হলো এই কারণে একটা বক্তব্য এসেছিল লন্ডন থেকে, সেই বক্তব্যের একটা প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে হবে, এটা মানুষের মধ্যে সেটাই। তার আগ পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় সমাবেশ বিএনপি ঢাকাতেও করছিল, সব জায়গায় করেছিল, কিন্তু সাডেনলি কতগুলো, এবং আমার মনে হয় যে বিএনপির ভেতরে, তার ভেতরে এমন কোনো কেউ আছে তারা এই জিনিসটা একটা এজেন্ট প্রভোকেটিয়ারের মতো কাজ করছে কিনা আমার ধারণা, আমি জানি না। আপনার বক্তব্য থেকে কিছুটা পরিষ্কার হচ্ছে সরকার কেন এত হার্ডলাইনে গেছে, কেন যায় এগুলো। যে কোনো সরকার, এটা বিএনপি যদি সরকার থাকতো এবং এইরকম পরিস্থিতি হলে একই ঘটনাই ঘটতো, কারণ এই সমস্ত জায়গায় কিন্তু তাদের একটা নেটওয়ার্ক আছে, ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ক থেকে ইনফরমেশন আসে, সেই ইনফরমেশনের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা একটা অ্যাকশনে যায় না তা না। তো সবগুলো ব্যাপার এখানে খুব অদ্ভুত ব্যাপার যে একজন বিএনপির এক নেতা, তিনি হাসপাতালে গেলেন, কোন কৌশলে গেলেন এবং কোন কৌশলে বেরোবেন সেগুলো কৌশলগুলো তিনি বলবেন না। তো এগুলো অর্থাৎ অদ্ভুত ব্যাপার। যারা বলছেন যে বেগম জিয়াকে বলছেন, মানে আমি ভদ্রমহিলাকে বলবো যে তিনি বড়ই অসহায়, কারণ তাকে যখন সবাই বলেছে যে আপনি ঘোষণা দেন আমরা আছি আপনার পেছনে, উনি ঘোষণা দিলেন গাড়িতে উঠবেন, কিন্তু কই ঢাকার নগরী যার উপরে দায়িত্ব তিনি কিন্তু নেই। হ্যাঁ, মানে অনেকে আছেন পারিবারিক সমস্ত মানে খানা দানার মধ্যে আছেন, এই পরিস্থিতি কিন্তু হচ্ছে এখানে। কাজেই রাজনীতির আর একটা জিনিস এখানে আমি একটু সুশান্তের একটা কথার একটু দিতে চাই, যেটা ইয়েও বলেছে, আমি কিন্তু মনে করি না যে মানুষ পরাস্ত হচ্ছে কিংবা পরাজিত হচ্ছে, কারণ আমাদের পুরো রাজনৈতিক যে পরিমণ্ডলটি, এই পরিমণ্ডলটি কিংবা আমাদের সামাজিক পরিমণ্ডলটি, আমি একদম রাজনৈতিক পরিমণ্ডল না বলে একদম সমাজটাকে বলি, আসলে সমাজের যে মূল বদমাইশ লোক যারা অসাধু, তাদের সংখ্যা কিন্তু খুব অল্প।
সাধারণ মানুষ কিন্তু অনেক বিশাল। এই অল্প সংখ্যক মানুষ হচ্ছে খুব সংগঠিত, আর বিশাল জনগোষ্ঠী হচ্ছে অসংগঠিত। এই অসংগঠিত জনগোষ্ঠী বলেই কিন্তু ওই ক্ষুদ্র সংগঠিত দুর্বৃত্ত তাদের উপরে খবরদারি করার সুযোগটি পায়, সেটা রাজনৈতিক ক্ষেত্রেও সামাজিক ক্ষেত্রেও। জনাব মোফাজ্জল করিম, আপনার কথা দিয়ে আলোচনাটা চলছিল। আপনি শুরুতে বলেছেন যে বাড়াবাড়ি দুই তরফে হয়েছে, একটু যদি ব্যাখ্যা করেন যে করতে হবে বোধহয় কে কিভাবে বাড়াবাড়ি করলো। বিশেষ করে যে দুই একটি বক্তব্য আমার বিজ্ঞ সহ আলোচকরা করেছেন, যেমন একটু আগে আবেদ বললেন ঢাকার মহানগরীতে যখন বেগম খালেদা জিয়া ঘোষণা দিলেন যে আন্দোলন করব, বা আন্দোলনে আমি এসেছি, তখন আশেপাশে কাউকে দেখলেন না, ওই নাটকের কেউ কোথাও নাই এর মতো একটা অবস্থা। এই পরিস্থিতিটা সেখানে বাকের ভাইয়ের জন্য হয়েছিল, এখানে বেগম খালেদা জিয়া কেন হয়েছে? তার কারণ বেরোলে পরে যেখানে আপনি অ্যারেস্ট করতেছেন, গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন, বের হওয়ার আগেই যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে কার ঘাড়ের উপরে দুইটা কল্লা আছে যে সে রাস্তায় আসবে? গণহারে গ্রেফতার করা হচ্ছে। এবং বিএনপির নামগন্ধ হলে পরে, এটা আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই হার্ডলাইনটা তো একভাবে নয়, নানাভাবে নেওয়া হচ্ছে। তা না হলে পরে বারবার বলা সত্ত্বেও আসবে না। এত মূঢ় বোধহয় বিএনপির নেতৃবৃন্দ, এত মূঢ় নয়। বলে না যে আমি বোকা বটে, তাহলে অত বোকা না, তো তারা বোধহয় এত মূঢ় নয়। হাউবার এটা সরকারের উচিত হয় নাই। সরকার মুখে বলবেন গণতন্ত্রের কথা, মুখে বলবেন যে আমরা সবাইকে বক্তৃতা দিতে বা অমুক করতে দিতে, কিন্তু তাদের মধ্যে সরকারের মধ্যে বলুন না কেন একটি গোষ্ঠী আছে যারা ডাবনা, যারা হোক্স, যারা মানে রীতিমতো ইগলের ভূমিকায় যারা রয়েছেন আর কি। কিন্তু এখানে আমরা ইগলকে বোধহয় একটু বেশি প্রাধান্য দিয়ে দিচ্ছি। বাজ পাখি, ইগল তো না বোধহয়, হোক বোধহয় বাজ পাখি না, বাজ পাখিদের বেশি প্রাধান্য রাজনীতিতে বাংলাদেশে বর্তমানে চলছে। এখানে শ্বেতকপট বা ঘুঘু পাখি, এরা নিরীহরা মারা যাচ্ছে। এটা কি রকম কথা? এই পরামর্শটা সরকারকে কে দিল? যে তারেক জিয়া ওখানে যে বক্তব্য রেখেছেন, ওকে তার জন্য 50টা মামলা হয়েছে, আরো 50টা মামলা দিন, তাকে আপনি ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে এসে বিচার করেন বা যাই করেন, বা যেদিন আসবে সেদিন তাকে যা খুশি শাস্তি দেন। কিন্তু তার জন্য গাজীপুরের জনসাধারণের লক্ষ লক্ষ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, একটা সমাবেশে যাবে, শুনবে ওই খালেদা জিয়া কি বলেন, তার আগে উনি দেশবাসীকে অন্যান্য জায়গায় যে সমস্ত কথাবার্তা বলেছেন তারই ধারাবাহিকতায় না ধনুর্ভঙ্গ পণ করে ফেললেন যে যাওয়ার, সেখানে আবার দেওয়া হলো 144 ধারা দিলেন স্থানীয় কর্তৃপক্ষ। খুব ভালো কথা, দিতে পারে, কিন্তু 144 ধারা কার জন্যে? এটা শুধুমাত্র দুয়ারানির জন্যে। সুয়ারানি কিন্তু ঠিকই ওখানে গিয়ে ছাত্র লীগের এবং ছাত্র কি বলে যুবলীগের যারা, তারা কিন্তু শতে শতে হাজারে হাজারে গিয়ে যাচ্ছে, মিটিং করছে, মিছিল করছে, স্লোগান দিচ্ছে, সবই হচ্ছে। এই এক যাত্রায় পৃথক ফল করা এই সমস্ত ঠিক না। তো আমি সেই জন্যই বলছিলাম, ওইখানে কি আপনার তথ্য আছে যে ওখানে যুবলীগের মিটিং হয়েছিল? ওখানে মিটিং হয়েছে না, যুবলীগ ছাত্রলীগের মিটিং হয়েছিল বলে যারা ছিল ওখানে, কি আপনি না ওখানে যারা ছিল তারা কোন রাজনৈতিক দলের? না, ওখানে কোনো মিটিং হয়েছিল কিনা? আপনি বললেন যে সবাই মিটিং করেছে, সেটা বললেন না। মিটিং মানে বক্তৃতা দেওয়ার মিটিং, ভাষণ দেওয়ার বক্তৃতার মিটিং, সমাবেশ হয়নি। আমি সমাবেশের কথা বলছি। তারা ওই বদরে আলম কলেজের সেই চত্বরটাকে পরিপূর্ণ করে রেখেছিল, বসেছিল, এবং এখানে কাউকে যেতে দেব না। এটা তো সবখানি পত্র পত্রিকা, টেলিভিশন সবখানি বলা হয়েছে যে কেউ কোথাও গিয়ে যতক্ষণ পর্যন্ত ওই বক্তব্য উদ্র না করে। জনাব করিম, আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে। আপনি যে প্রসঙ্গ বললেন যে এক যাত্রায় পৃথক ফল কাম্য নয়, তো এটাও এরকম সরলীকরণ সব ক্ষেত্রে প্রযোজ্য কি না সেটা নিয়ে আমরা আলাপ করব বিরতির পরে ফিরে এসে। দর্শক, আশা করছি এই আলোচনা আপনাদের ভালো লাগছে। আমরা ফিরছি আর একটা ছোট্ট বিরতি নিয়ে। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকছেন। প্রিয় দর্শক, আরেকবার ফিরলাম চারদিক অনুষ্ঠানে। আপনারা দেখছেন সুপারস্টার লাইটিং এর সৌজন্যে। জনাব শান্তনু মজুমদার, আমরা যেটি নিয়ে এই এর আগের বার আলোচনা করছিলাম, আপনার কি মনে হয় যে এরকম একটা পরিস্থিতি কেন উদ্ভব ঘটলো? এটিকে তো বিএনপির আগেও সমাবেশ করেছে, ঢাকাতেই করেছে, সোহরাওয়ার্দী উদ্যানে করেছে, তখন সরকার অনুমতিও দিয়েছে। এইবার অনুমতি না দেওয়ার পিছনে কি কারণ থাকতে পারে, বা এটাকে কিভাবে কোনোভাবে অ্যাভয়েড করা যেতে পারে এই সিচুয়েশনটা?
মানে আমি আপনার এই প্রশ্নটার জবাব এইভাবে দিব যে অ্যাভয়েড করা যেত কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রিয়েল পলিটিক্স যখন আসে, ধরুন আইডিয়াল লেভেলে অনেক কথা বললাম, রিয়েল পলিটিক্স যখন আসে একটা দল ক্ষমতা থাকতে চায় আর একটা দল অতি দেরি হয়ে যাচ্ছে ভেবে তাড়াতাড়ি ক্ষমতায় যেতে চায়, সেই তারিখে 5 তারিখে একটা অশান্ত পরিস্থিতি তৈরি হবে এটা কিন্তু আমাদের ভাবনার মধ্যে ছিল। মানে আমরা নিজেরা বন্ধুরা যখন কথা বলছিলাম কিছু একটা হবে, কিন্তু আমার মনে হয় এই জিনিসটাকে স্টিমুলেট করেছে কয়েকটা এক্সটার্নাল ফ্যাক্টর, অ্যাপারেন্টলি এক্সটার্নাল, আমি জানি না ভিতর থেকে। যেমন ধরেন যে কথা চালাচালি হচ্ছিল ঢাকা এবং লন্ডনের মধ্যে, আমি নাম উল্লেখ করতে চাই না কারণ একটু ভয় পাচ্ছি, কিন্তু যে সমস্ত শব্দ যেই ব্যক্তিকে কেউ তো মহামানবের জায়গায় পৌঁছে দিচ্ছেন ফাইন, কিন্তু যেইভাবে কদর্য আক্রমণ করা হচ্ছিল এইটা আমার কাছে মনে হয় ক্ষমতাসীনরা দে ডিডন্ট টেক ইট ইজিলি। আবার এইদিকে সরকারের জনা কয়েক মন্ত্রী লুঙ্গি পরে নামবেন অমুক তমুক এই ধরনের ভাষার ব্যবহার হচ্ছে, হয় কি মানে রাজনীতি রিয়াল পলিটিক্সের মাত্র তখন গা গরম হয়ে ওঠার একটা ব্যাপার আছে এবং তখন যে যা সীমা সেটা অতিক্রম করে ফেলার একটা ব্যাপার আছে। আর এমনিতে আমি মনে করি এই ব্যাপারে মানে তত্ত্ব কথা বলতে চাই না, মার্কসের সাথে মানে ডিফার করার কোনো মানে দেখি না। রাষ্ট্র বল প্রয়োগ করে, রাষ্ট্র হচ্ছে একটা বল প্রয়োগকারী সংগঠন, যে মতাদর্শের ক্ষমতা থাকুক বল প্রয়োগ করেই করে। পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র আপনি দেখাতে পারবেন না যে বল প্রয়োগ করে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানে না, বক্তব্য হচ্ছে এখানে যে ঝামেলাটা চলছে সেটা তো আদতে হচ্ছে ক্ষমতার পালাবদলটা কিভাবে ঘটবে সেটা নিয়ে, যেটা 2013 সাল থেকে ম্যাচিওর করতে শুরু করেছে এবং মাঝখানে একটা নির্বাচন গেল এবং এখনো চলছে। আমার কথা হচ্ছে প্রধান যে রাজনৈতিক দলগুলো এদের ইতিহাস জন্ম বৃত্তান্ত মতাদর্শ আলাদা, কিন্তু একটা মোটা দাগে তো তারা সংসদীয় ব্যবস্থার কথা বলছেন, পশ্চিমা তাছাড়া একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছেন। তাহলে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হাত বদলের ব্যাপারে যে সংস্কৃতিটা, এটা অলরেডি 45 বছরে আমরা পা দিলাম প্রায়, এটা কতদিন লাগছে? এই জায়গাটাতে যেটা আমি প্রথমে বলছিলাম যে আবেদ ভাই বোধহয় একটু ইয়ে করছিলেন যে জনগণ পরাজিত হয়ে গেছে, আমি হয়ে গেছে বলি নাই, আমি বলছি যে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এই যে রাজনৈতিক কর্তৃপক্ষগুলো এদের যে শক্তিমত্তা, তাতে সাধারণ অসংগঠিত জনগণ এই বাধ্যটা তৈরি করতে পারছে না যে তোমাদেরকে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হাত বদলের একটা ফর্মুলা মান্য করতে হবে। তো সেজন্য আমার কাছে আমি কিন্তু 5 তারিখে যেই ঘটনা ঘটেছে সত্যি বলছি যদি এটা আরো খারাপ হতো, মানে আমার কাছে মনে হতো যে হ্যাঁ আমি অবশ্যই আতঙ্কিত হতাম, সাধারণ মানুষ বাসা থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাই ভয়ে ভয়ে যাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন যে অবস্থা এটা আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয় না। কারণ এক দলের হচ্ছে অনন্তকাল ক্ষমতায় থাকবার বাসনা, 2021, 41 হয়তো 49 বলা হবে যে জন্মশতবার্ষিকীতে সেই দিন, এটা একটা হতে পারে। আরেকগুলো হচ্ছে যে খুব দেরি হয়ে গেছে, 8 বছর ক্ষমতার বাইরে, তো কর্মী ধরে রাখার ব্যাপার আছে, প্লান্ডারিং এর ব্যাপার আছে, পলিটিক্সের মধ্যে জনসেবা যাদের কাছে দ্বিতীয় তৃতীয় চতুর্থতম কর্মসূচির মধ্যেও পড়ে না, তাদের জন্য তো অত্যন্ত দেরি হয়ে যাচ্ছে, জেনারেশন পার হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমার মনে হচ্ছে, এই জায়গা থেকে আমাকে কিছুটা হয়তো মনে হতে পারে যে আমি নেতিবাচক কথা বলছি। এরকম একটা প্রশ্ন আমারও ছিল অ্যাডভোকেট সুলতানা কামাল, দুই পক্ষের যে অবস্থানটা আমরা দেখছি এর মধ্যে কি ক্ষমতা ধরে রাখা অথবা ক্ষমতায় যাওয়া এই দুটো বিষয় ছাড়া আর কোনো ইস্যু এর মধ্যে স্থান পেয়েছে কিনা কিনা? এখন যে ঘটনাগুলি ঘটলো 5 তারিখের ঘটনা, সেখানে সেই ঘটনাগুলি আমি বলবো যে একদমই ক্ষমতা কেন্দ্রিক। এই 5 তারিখে যে ঘটনা ঘটেছে সেটা তো একেবারেই ক্ষমতা কেন্দ্রিক। এক দলের উদ্বেগটা ছিল যে যাতে করে তাদের ক্ষমতার থেকে কোনো রকম চ্যুতি না ঘটতে হয়, আরেক দল সুযোগ খুঁজছিল যে কিভাবে তাদের ক্ষমতায় যাওয়ার পথটা ত্বরান্বিত করতে পারে। তাছাড়া তো এই 5 তারিখের ঘটনার মধ্যে কিন্তু আর কিছুই ছিল না। আমি এখানে একটা কথা বলি যে মাঝে মাঝে এটার একটা রুচিরও প্রশ্ন থাকে যে একটা দেশে গণতান্ত্রিক সমাজে নির্বাচন তো হবেই, নিয়ম মাফিকই হবে। নির্বাচন হয়ে গেছে, আচ্ছা নির্বাচন শেষ হয়ে গেছে, তো নির্বাচনের দিনে আবার বিজয় দিবস কিংবা কোনো একটা কিছু পালন করার কি প্রয়োজন থাকতে পারে? এটা তো একটা রাজনৈতিক জীবনে একটা স্বাভাবিক ঘটনা, তাই না? আর অন্যদিকে তারা যদি এটা একটা প্রতিবাদ জানাতেও চায়, সেই প্রতিবাদ জানাতে হলে তাদেরও তো একটা রুচিসম্মতভাবে বিধিসম্মতভাবে গণতান্ত্রিক উপায়ে তারা সেই প্রতিবাদটা জানাতে পারে। তো সেইখানে তাদের ওই ধরনের সন্ত্রাসী ভাষার ব্যবহার, তারপরে যেটা সমাবেশের সঙ্গে কোনো রকম যোগ নাই সেই ধরনের কথাবার্তা বলার তো কোনো প্রয়োজন ছিল না, তাই না? কারণ পরবর্তী সময়ে যে কথাগুলি আমরা শুনেছি সেটা সমাবেশকে উপলক্ষ করে বলা হচ্ছে না ক্ষমতাকে উপলক্ষ করে বলা হচ্ছে, সেই কথাগুলি কিন্তু স্পষ্ট নয়। এরা সবকিছুই মিলিয়ে মিশিয়ে ফেলেছে। তো একটা দল নির্বাচন হয়ে ক্ষমতায় যাবে আর একটা দল বাইরে থাকবে,
যেই দল বাইরে থাকে, এটা আমি সবসময় বলি এবং এখনো বলতে চাই জোর গলায়, যে রাজনীতিক যারা তারা শুধুমাত্র ক্ষমতার বাইরে থাকলেই যে জনগণের প্রতি তাদের দায় দায়িত্ব কমে যায় সেটা কিন্তু না, বরং আমি মনে করি যে বাইরে যারা থাকেন তারা আরো অনেক বেশি জনগণকে সঙ্গে নিয়ে তাদের কাজগুলি করতে পারেন। জনাব ফজল করিম, বিএনপির প্রসঙ্গে আলোচনা হয়েছে কিছুটা। আপনি যদি দেখে থাকেন, যখন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখছিলেন, টেলিভিশন এগুলোতে লাইভ দেখিয়েছে, উনি যে প্রোগ্রামটা যখন দিলেন সেটি বুঝতে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে। এমনকি ওখানে যারা রিপোর্টাররা ছিলেন তাদেরকে 5-10টা প্রশ্ন করে তারপর ক্লিয়ার হতে হয়েছে যে কর্মসূচি কি আসছে, পরবর্তী কর্মসূচি। জি জি জি, তো মনে হচ্ছে তাৎক্ষণিক এটা বলেছেন, এটা নিয়ে কোনো আলোচনা জেলখানার মধ্যে ছিলেন। তার আগে যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান থেকে কি কর্মসূচি দেওয়া হবে, আচ্ছা সেটা নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছিল আমার যা মনে হয় আর কি, কারণ লাগাতার আন্দোলন চলবে এই কথাটা তো বলা হয়েছে, বহুদিন ধরে বলা হয়েছে। আর যেটা বেগম সুলতানা কামাল যেটা বলছিলেন যে বিএনপিও যে তাদের প্রতিবাদের ভাষা বা যেটা বক্তব্য তুলে ধরবে, প্রতিবাদ করবে, সেটা তো নিয়মতান্ত্রিকভাবে করা উচিত। হ্যাঁ, 100 বার আমি স্বীকার করি নিয়মতান্ত্রিক। তো আমি কিন্তু বিনয়ের সঙ্গে বলতে চাই, বিএনপি খুব একটা নিয়মের যে ব্যত্যয় করেছিল এই সমাবেশের আয়োজন করতে গিয়ে বা আহ্বান জানাতে গিয়ে বা আন্দোলন করতে গিয়ে, তা কিন্তু আমরা দেখিনি। কারণ ধারাবাহিকভাবে সেই ইয়ে থেকে আপনার কোথায় বোধহয় বগুড়া না নীলফামারী থেকে যে সমাবেশগুলো করে করে শেষ পর্যন্ত ওই নারায়ণগঞ্জের রূপগঞ্জের এখানে যে মিটিংটা করেছেন বা সবগুলোই কিন্তু এভাবে চলে আসছিল এবং সবটাতেই অনুমতি নিয়ে 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 করে আসা হয়েছিল। তারপরে দেখা গেল ওই ইয়ের ইস্যুটা এসে গেল, গাজীপুরের ইস্যুটা এসে গেল। এবং যেটা আবেদ খুব যথার্থই বলেছেন যে একটা বক্তব্য এসেছিল লন্ডন থেকে, যে একটা গায়েবী আওয়াজ এসেছিল, সেটার প্রতিক্রিয়া হিসাবে যেটা ইয়ে হয়েছে। তো এই যে একটা তীব্র প্রতিক্রিয়া, এটা এখানে এই যে দুজন বিজ্ঞ ব্যক্তি আছেন বা মাননীয় অধ্যাপক আছেন, তাদের কাছে আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে, তাই নয় কি? কে জানি নিউটন না কে জানি বলে গেছেন, এটা আমার কথা নয়। এখন আপনি এখানে শীর্ষতম পর্যায়ে থেকে কারোর বাপকে তুলে গালাগালি করবেন, বলবেন সে রাজাকার ছিল, সে যুদ্ধ করে নাই, অথচ সে বেচারা আমরা যতটুকু জানি সে বঙ্গবন্ধুর কাছ থেকে সে একটা বীর বিক্রম না কি জানি একটা উপাধিও পেয়েছে, তাই নয় কি? বীরত্তম, সরি এই বীর বিক্রম বলে আবার সঙ্গে সঙ্গে আবার আমার না আবার খবর হয়ে যায়। তো যাই হোক না, আমি ভুলে গেছিলাম। বীরত্তম সেটা কে দিয়েছেন? যুদ্ধের কারণেই তো, বা যুদ্ধ সংগঠিত করার কারণেই, বা যুদ্ধের ঘোষণা দেওয়ার কারণেই, যে কারণেই হোক বঙ্গবন্ধু দিয়ে গেছেন। এখন যদি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলেন যে এই লোক যুদ্ধ করে নাই বা এই রাজাকার ছিল, বা পাকিস্তানের সবচেয়ে বড় গালি যেটা আর কি ISI এর দালাল, তখন ওই যুবকটি সে যদি খুবই উত্তেজিত হয়ে যায় এবং উত্তপ্ত হয়ে যদি তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে, আমি বলতে চাই যেটা আর কি বিনীতভাবে বলতে চাই সাধারণ নাগরিক হিসেবে, কারণ রাজনীতির সঙ্গে এখন আর বসবাস করছি না, সেজন্যই বলছি। তবে শঙ্কিত, দুশ্চিন্তাগ্রস্ত, আতঙ্কিত, এটা ঠিক কথা, একজন মানুষ হিসেবে আতঙ্কিত না। আমি কিন্তু উভয় পক্ষের কথাই আমি এখানে আমি সেটাই বলছি, উভয় পক্ষের কথাই বলতেছি যে এইগুলা বহুকাল ধরে আপনি জানেন আমি লিখেও আসছি, বলেও আসছি, ফর গডস সেক, ফর আজকেও বলছি, সমস্ত জাতিকে সাক্ষী রেখে বলতেছি যে আপনারা এই ভাষা প্রয়োগগুলো বন্ধ করুন, সামান্য শিষ্টাচারটুকু নিয়ে আসুন। রাজনৈতিক বিশ্বাস ইয়েতে আমার সঙ্গে আবেদের বা সুলতানা কামালের বা শান্তনু মজুমদারের হয়তো পার্থক্য থাকতে পারে, ওদের সঙ্গে আমার থাকতে পারে, আমার সঙ্গে ওদের থাকতে পারে। ইট ডাজন্ট মিন যে আমরা কাউকে আসসালামু আলাইকুম বলবো না, পাশাপাশি কেমন আছেন এটা জিজ্ঞেস করবো না। হোয়াট ইজ দিস? এই আদর্শ আমরা রেখে যাচ্ছি আমাদের বাচ্চা কাচ্চার জন্য। আমাদের যারা একটুখানি ইন্টারাপ্ট করি একটুখানি এই জায়গায়, খুব আমি কিন্তু আবার এতখানি দেখছি না, কারণ রীতিমতো এই পরস্পর বিরোধী আদর্শের মধ্যে বিবাহ সম্পন্ন হচ্ছে, ওটা আছে। হ্যাঁ, ওটা তো শুনে একটা জৈবিক ব্যাপার সবার, ওটাকে নিয়ে আসেন। এখানে রাজনৈতিক ব্যাপারে একটু দিতে চাই, এখানটায় কর্মসূচি নিয়ে আমিও সেদিনকার বক্তৃতাটা অনুসরণ করছিলাম। আপা একটু থামাতে হচ্ছে আপনাকে, আমাদের আরেকটা বিরতির নীতি হচ্ছে এখন, আমরা ফিরে এসে এই বিএনপির এই কর্মসূচি নিয়ে একটু আলোচনা করব। আমার বক্তব্যটা কিন্তু আর 2টা লাইন বাকি রয়ে গেল, আপনি এখনই শেষ করে 2 লাইনে যদি শেষ করে দিই। একটা যেটা আপা একটু বেশ কিছুক্ষণ আগে বলেছিলেন যে যদি অনুমতিটা দিয়ে দেওয়া হতো সরকারের পক্ষ থেকে তাহলে পরে এই সমস্ত ব্যবসা ঘটতো না, এবং এই যে মাঝখান থেকে যে
ফটোকে যে পেয়ে গেল ফটোকে যে সুবিধা পেয়ে গেল বা অর্জন হয়ে গেল, এটা বিএনপি পেত না। তাহলে আমি বলবো সরকারের কৌশলের মধ্যে ভুল ছিল, ভ্রান্তি ছিল। কেন ভ্রান্তি ছিল? ভ্রান্তি ছিল এই জন্য সরকার ভেবেছিল গায়ের জোরে আমরা এদেরকে দমন করে বেরোতেই দিব না। আরেকটু বক্তব্য রয়েছে, সেটা পরে বলবো। আচ্ছা জি, ধন্যবাদ। আচ্ছা দর্শক, আমরা আরেকটা বিরতি নিচ্ছি অল্প সময়ের জন্য, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আরেকবার আমন্ত্রণ চারিদিক অনুষ্ঠানে। দেখছেন সুপারস্টার লাইটিং এর সৌজন্যে। আমরা এর আগে একবার আপনাদেরকে দর্শক কিছুটা জানানোর চেষ্টা করেছিলাম যে সাধারণ মানুষ এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি ভাবে। এখন যে পরিস্থিতি চলছে, যে অবরোধ চলছে, অনেকেই হয়তো ভাবছেন যে বিএনপি একটা সুবিধাজনক অবস্থায় আছে, তারা আন্দোলনের কর্মসূচি দিয়েছে, সরকার বেকায়দায়। তো এই কর্মসূচির কারণে যে মানে জনজীবনে যে প্রভাব পড়ছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যে যে প্রভাব পড়ছে, এবং এটা নিয়ে অনেকের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। যদি 10 দিন 7 দিন রাস্তাঘাট বন্ধ থাকে, তাহলে ঢাকার বাজারের কোনো শাকসবজি পাওয়া যাবে না, তখন সবার এই প্রভাবটা কিন্তু সর্বব্যাপী হবে তখন। তো ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই পরিস্থিতি নিয়ে, তারা কি বলে, কি বলছেন, কি ভাবছেন, সেটা নিয়ে সেটা আমরা একটু দেখবো। যে হিসাবে মাল আসার কথা সেই হিসাবে মাল আসতে পারে না অভদ্র কারণে, ট্রাক পাইতেছে না অথবা লোডিং করতে পারতেছে না। আর এই যে মাল যা আসে ঠিক মতন বিক্রি করতে পারি না, পুঁছা যাইতেছে, যে টাল দিয়ে রাখছি। আমরা এই মাল আরেকদার কিনে লইছি, আরেকদার কিনার পরে পাইকারি পত্র নাই, হরতালে মানুষ এই ধরে না। এখন আমরা এই মাল বিক্রি না করলে দাম চালান শেষ হয়ে দিব। কাঁচামাল রাখার মতো কোল্ড স্টোর নাই, মাল আসতেছে না। আমরা তো ছোটোখাটো ব্যবসা, এখানে আমাদের পুঁজি কম, এখানে লেবার, ঘর ভাড়া, নিজেদের খরচ আছে। 2-10 টাকার পুঁজি নিয়ে বসা লাগে, যদি মনে করেন আবার দামের দাম বাইরে জায়গা, মাল কিনলাম, মাল কেনার পরে মালের দাম কমে গেল, কাস্টমার আসতে পারলো না, আমরা বিক্রি করতে পারলাম না, তাতে আমাদের লস। আমরা সকাল হইতে এই পর্যন্ত বয়ে রয়েছি, শুধু দোয়ানে ভাড়া দিতে আছি, কোনো বেচা বিক্রি নেই। একদিন দিতে পারতো বা 2 দিন দিলে হয়তো চলতো, এখন সে অবরোধ লাগাতার দিছে। 1 মাস যদি চালে আপনার অবরোধ হয়, তাহলে তো আপনার চালের দুলাও পাওয়া যাবে না দোকানে। 2,500 টাকা পুঁজি হয় না, এই অবরোধে মনে করেন আমার হয় না 200 টিয়া না, 200 টিয়া না, বউ বাচ্চা লিয়ে খাইতে খুব কষ্ট লাগে। যদি কাজ না চলে বাড়িতে চলে যাওয়ানি তো কষ্টই। দেখুন, ক্ষুদ্র ব্যবসায়ীরা একটা ধারণা দিয়েছেন যে এরকম যদি চলতে থাকে তাহলে সামনে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে। যে আলোচনাটা আমি বিরতির আগে তুলেছিলাম, যে বিএনপি যে প্রোগ্রামটা দিল, সেটি জনাব আবেদ খান, আপনার কাছে, আপনি তো দেখেছেন প্রোগ্রামটা যখন দেওয়া হয়, বেগম জিয়া যখন বক্তব্যটা রাখেন, আমার কাছে জানি না, আমি ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছিল যে বিএনপি কি কর্মসূচি দেবে সেটা নিয়ে তারা আগে কোনো ভাবেনি, পরিকল্পনা করেনি, তাৎক্ষণিকভাবে এটা বলেছে। কারণ সাংবাদিকরাই প্রশ্ন করতে 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 তারপরে একটা জায়গায় এসেছে যে এটা লাগাতার অবরোধ কালকে থেকে। আপনার কাছে কি মনে হয়, এবং এই কর্মসূচিটা সম্পর্কে যদি বলেন? আমার কাছে তাই মনে হয়েছে। জিনিসটা হচ্ছে কি, যে এটা কর্মসূচি সুনির্দিষ্ট নয়, কর্মসূচি তাৎক্ষণিকভাবে প্রভোক্ট হয়ে করা আর কি, এটা আমার কাছে মনে হয়েছে। এবং এই কর্মসূচি, যে জন্য এই কর্মসূচির ক্ষেত্রে কোনো প্রস্তুতি কিন্তু কোনো মহলে নেই। অতএব এই কর্মসূচিটা এর মধ্যে থেকে যদি এটা একবার প্রত্যাখ্যাত যদি হয় এবং হওয়া শুরু হবেও, তাহলে কিন্তু এই কর্মসূচি থাকবে না। আমি যে জিনিসটাকে বলতে চাচ্ছি, যে গত একটা বছর, 5ই জানুয়ারি যে নির্বাচন হলো, তার পরবর্তী পর্যায়ে যে 1 বছরে আমাদের অর্থনৈতিক যে সূচকটাকে একবার যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এই 1 বছরটা কিন্তু মানুষ কেন আজকে শঙ্কিত হয়। এই 1 বছরের সূচকটা কিন্তু অন্য সূচক। আমাদের এখানকার যে, আমি কথাই বলি, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ গভর্নর হিসেবে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। কিসের জন্য? তার একটা যোগ্যতার জন্য। তো আপনি একটা জিনিস, আমি কিছু করে রেখেছি, রিজার্ভ ছিল 2009 সালে 7 বিলিয়ন, আর সেটা এখন 22 বিলিয়ন হয়ে দাঁড়িয়েছে। আপনি ধরেন রপ্তানিটা 2009 ছিল 14 বিলিয়ন, সেটা 30 বিলিয়ন হয়েছে। আপনি আমদানির ব্যাপার ধরেন, যেটা 22 বিলিয়ন ছিল সেটা গিয়ে 39 বিলিয়ন হয়েছে। মুদ্রাস্ফীতি যেটা, সেটা 8.5 ছিল,
সেটা মুদ্রাস্ফীতি কিন্তু কমে 6.1 হয়েছে, 0.1। যেটা জিডিপি সেটা ছিল 57% ছিল 2009-এ, সেটা গিয়ে 72% হয়েছে জিডিপির ইয়েটাও। অর্থাৎ আমি সূচকগুলোকে কিন্তু সব কিছু দেখতে চাচ্ছি। ইভেন এই যে এটিএম কার্ড যেটা 2009-এ ছিল 1000 কিলোমিটারের মধ্যে ছিল 9টা এটিএম কার্ড, এটিএম বুথ, সেটা গিয়ে 52টা এটিএম বুথ। অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু প্রবাহটা বেড়েছিল এবং মানুষ কিন্তু খুব সচেতনভাবে, খুব স্বাভাবিকভাবে, অর্থনৈতিকভাবে কিন্তু বেশ নিশ্চিন্ত অবস্থায় ছিল। কিন্তু এই ঘটনাটা কিন্তু এটাকে একদম পাল্টে দিয়েছে, রূপরেখাটাকে পাল্টে দিয়েছে। তার ফলে মানুষ ভাবছে যে তাহলে এই রকম যদি চলতে থাকে তাহলে তো আমাদের সব সর্বনাশ হয়ে যাবে, সমস্ত সব কিছু হয়ে যাবে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে মানুষ কিন্তু যে 1 বছরের সঙ্গে বর্তমান সময়টাকে সে বিবেচনার মধ্যে নেবে। বিবেচনার মধ্যে নিলে কিন্তু যারা এই অবরোধের মধ্যে চলে যায়, যারা কোনো কিছুর মধ্যে চলে যায়, তারা কিন্তু এই জায়গায় জনসমর্থনটা হারাবে। আমার কথা হচ্ছে যে কোনো কিছু সূচনা যখন হয় তখন তারপরে চারিদিকটা ভেবে করতে হয়। এই অবরোধের সিদ্ধান্তটা আমার মনে হয় যে বিএনপির কিংবা কুটদলীয় জোটের, আমি সবার কথা বলতে পারবো না, কিন্তু বিএনপির মূলত এটা বোধহয় তার পরিকল্পনার মধ্যে ছিল না। কারণ তার কাছে আরও নিজেকে সংগঠিত হওয়ার জন্য আরও 4টি বছর আছে এবং সেইভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মাঝখান থেকে তাকে কিন্তু থামিয়ে দেওয়া হলো। আচ্ছা, ধন্যবাদ। আমাদের হাতে খুব বেশি সময় নেই, শেষ করতে হবে। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনি এই কর্মসূচি সম্পর্কে বলতে চাচ্ছিলেন, যদি সংক্ষেপে বলি যে আমি ওটা দেখছিলাম টেলিভিশনে সেই সময়, এবং আমার যতদূর মনে হচ্ছে যে খালেদা জিয়া কিন্তু কথাবার্তা বলে চলেই যাচ্ছিলেন, প্রায় মুখ ঘুরিয়েই ফেলেছিলেন। তখন মিডিয়ার পক্ষ থেকে কর্মসূচি বলাতে তিনি বললেন ওই তো যেটা চলছে সেটা চলবে। তখন যে কি চলছে, অবরোধ চলছে। তা আবার ওখানে অবরোধ না হরতাল, তিনি আবার অবরোধ তো চলছিল না। একজন এত বড় একজন নেত্রী, এত বড় দলের একজন নেত্রী, তিনি জানেন না যে দেশে কি চলছে? তিনি বলছেন যেটা চলছে সেটা চলবে, অবরোধ চলবে, এই কথাটা কিন্তু তিনি ব্যবহার করেছেন। তো অবরোধ তো চলছিল না, অবরোধ তো ছিল না সেদিন। সেখানে তো মানে সমাবেশ করতে দেয়নি, সেটা ভিন্ন কথা। অবরোধ তো সেদিন কিছু ছিল না। তো এই যে একটা এলোমেলো ভাবে একটা কর্মসূচি দিয়ে দেওয়া, একজন মানুষ চিন্তা করবে না যে আমি একটা কথা বলছি, আমার মুখের কথায় কিন্তু কোটি কোটি মানুষের জীবনের উপরে নানা ধরনের প্রভাব পড়তে পারে। 5 তারিখের আগে 5 তারিখ যখন ইয়েটা হবে, তার আগে কিন্তু 4 তারিখেই গাড়ি পোড়ানো হয়ে গেল। এটা কিন্তু আরেকটু পিছিয়ে যাবো। 4 তারিখ আর 5 তারিখের আগে যখন ওই গাজীপুরের ওইখান থেকে আর কি, অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে উত্তেজনাটা তৈরি হয়েছে, ওখান থেকে শুরু হয়েছে উত্তেজনাটা। এবং এই উত্তেজনাটা কিন্তু সরকার চাইলে পরে কিন্তু পরিহার করতে পারতেন। সরকার যদি তার তখন অঙ্গ সংগঠন ছাত্রদলকে যদি বলতেন যে তারা সমাবেশ করতে যায় করুক, তোমরা কি আরেক জায়গায় করো না কেন। 5 তারিখেও তাই। আমি তো মাঝে মাঝে একটু বোধহয় অতি সরলীকরণের মতো হয়ে যায়। আমি মাঝে মাঝে ভাবি, আচ্ছা 5 তারিখে যদি এমনটি হতো যে ডিএমপি যদি বলতো যে আপনারা ঠিক আছে আপনাদের পুরানা পল্টনের অফিসের সামনে সমাবেশ করুন, আর আপনারা সমাবেশ করুন, যান আপনাদের 0 পয়েন্টের কাছে করেন। এরকম অতীতে আমরা অনেক মিটিং দেখেছি, 2 দল 2 জায়গায় করছে, মানিক মিয়া বিনয় আছে, অমুক আছে, তমুক আছে, কিছুই করা হলো না। বলা দেওয়া হলো যে ঠিক আছে কিছুই করতে পারবেন না। আচ্ছা, তাও সই বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি দেখা যায় যে এক দলকে সুবিধা দিচ্ছেন আর এক দলকে দিচ্ছেন না, এটা তো গ্রহণযোগ্য নয়। তদুপরি সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি মুখে বলছেন সমস্ত সাংবিধানিক ধারাগুলোর মতো আর কি, অর্থাৎ গণতান্ত্রিক অধিকার ইত্যাদি দিয়ে রাখছেন। সংবিধানের 36-37-এ আমার যদি মনে পড়ে সঠিকভাবে, সেখানে বাক স্বাধীনতার কথা, সেখানে ভাবনা চিন্তার কথা, সেখানে সমাবেশ করার কথা, এমনকি 39-এ সংবিধান 39 অনুচ্ছেদে আছে যেখানে সংবাদ প্রচার স্বাধীনতা, সব স্বাধীনতা দেওয়া আছে। কিন্তু সবগুলোকেই আপনি তো বন্ধ করে দিলেন গত কয়েকদিনে। খালেদা জিয়াকে ওখানে এর মধ্যে আটকে রাখার কোনো যুক্তি সরকার কেউ দিতে পারবে না, এবং ওটা দিয়ে কিন্তু আরো পরিস্থিতি আরো সর্বনাশ করলো। এখন কথা হচ্ছে উনি যে ঘোষণা দিলেন আর কি, যে ঘোষণার এ ব্যাপারে আমার সঙ্গে তো কোনো যোগাযোগ নেই, কারোরই কোনো যোগাযোগ নেই আমার সঙ্গে। তবু আমার ধারণা আর কি, উনি যে টেম্পোতে কথা বলছিলেন, তারপরে হঠাৎ করে তাকে প্রশ্ন করা হয়েছে, এটার জন্য উনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। উনি এটাকে ইন্টারপ্রিট করেছেন, আমার ধারণা ইন্টারপ্রিট এভাবে যে আপনি যে আন্দোলনের ডাক দিয়েছেন এটা চলবে কিনা, এবং সেটারই প্রেক্ষিতে তিনি বলেছেন যে হ্যাঁ এটা চলবে, অর্থাৎ ওই আন্দোলনটা চলবে, অবরোধ না হরতাল, এই সমস্ত। তো হরতাল উনি দেন নাই,
উনি বলেছেন অবরোধ, তার অর্থ কোনো কর্মসূচি দেওয়ার কথা ছিল না, কিন্তু অবরোধ তো উনি নিজে অবরুদ্ধ হয়েছিলেন, পুলিশই তো অবরোধ করে রেখে থাকে, যেটা আজ পর্যন্ত যেটা চলে আসতেছে। আমাদের শেষ করতে হবে। সমাধানের একটা কথা বলি, আমি এখনো কিন্তু সমস্ত পরিস্থিতির জন্য আমি অত্যন্ত বেদনাহত, এবং আমি সত্যি কথা বলতে গেলে আমার মানে খুবই দুঃখ লাগতেছে এই জাতির জন্য। যেটা আপনি বললেন, যেটা আবেদ, হ্যাঁ প্রত্যেকটা সূচকিত বেড়ে বেড়ে যাচ্ছে। অবশ্যই এটা এই সরকার যে হঠাৎ করে এসে জাদুই চিরাগদি করে ফেলছে তা না, ধারাবাহিকভাবে আমাদের এই কৃষকরা, আমাদের গার্মেন্ট কর্মীরা, আমাদের প্রবাসী শ্রমিকরা তাদের প্রচেষ্টার ফলে এবং বাংলাদেশের মানুষের সহনশীলতার জন্য বা পরিশ্রমের জন্য বলুন এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক নেতৃত্ব সমাধানের অনেকে সমাধানের যেটা বলছিলাম সেটা কিন্তু একটাই ভাই, এবং এটা ভাঙ্গা রেকর্ডের মতো প্রত্যেক ইয়েতে অনুষ্ঠানে বলছি, আজকেও বলতেছি, বসুন 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 প্লিজ, আবার বয়ের নিচে ফুটা দিয়ে রসুন করে দেন না, বসুন বসুন বসুন, আচ্ছা সংলাপ রসুন দিয়ে তারপরে সংলাপ বলুন, আলাপ আলোচনা না, আলাপ আলোচনার জন্য কিন্তু একটা প্রেমিস থাকতে হবে, একটা প্রেমিস, একটা প্ল্যাটফর্মের একটা ব্যবস্থা থাকতে হবে। আরেকটা জিনিস হতে হবে কি, শুনেন, সংলাপটা কিসের জন্য হয়? মীমাংসিত বিষয়ে তো আর সংলাপ হয় না, সংলাপ হবে যেটা অমীমাংসিত সেই বিষয়ে। কোনটা অমীমাংসিত সেইটা আগে নির্ধারণ করা হোক যে এইটা অমীমাংসিত, তারপর সংলাপ হবে। তার জন্য কি আরো 4 বছর অপেক্ষা করতে হবে? না না, এখন কিসের জন্য অপেক্ষা করতে হবে? গত 1 বছর তো আমরা অপেক্ষা করলাম, কিসের জন্য, প্ল্যাটফর্মটা কোথায়, কি এটাকে, তারপরে না পেরে শেষ পর্যন্ত যখন খালেদা জিয়া যখন 7 পয়েন্ট দিলেন আর কি, বলা হলো এটা কিচ্ছুই না, সঙ্গে সঙ্গে পত্রপাঠ তাৎক্ষণিকভাবে এটাকে। না না, 7টা দফা আপনি তো দেখেছেন, এই 7 দফা এর আগে কি ছিল না? আপনার কাছে আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হতে পারে, আরেকজনের কাছে গ্রহণযোগ্য মনে হতে পারে, আরেকজনের কাছে এটা খারাপ মনে, তবুও ইহা তো একটি কাগজ তো বটে, এটাকে সামনে রেখে বসুন না কেন, তারপরে বলেন যে একটাও মানি না। ঠিক আছে, এটা মানা না মানার প্রশ্ন না, এখানে সংবিধান সংশোধন না হলে এটা নিয়ে তো আলোচনা সংবিধান সংশোধনের ব্যাপারটা নিয়ে তো আলোচনা হতে পারে। সংবিধান সংশোধন করাতে হলে বিএনপিকে যেটা করতে হবে, জনগণকে শক্তিশালী করে সঙ্গে নিয়ে সরকার যাতে এটা করতে বাধ্য হয় সেই জায়গায় পৌঁছতে হবে। বিএনপিকে জনগণের কাছেই যেতে দেওয়া হচ্ছে না, আপনি কি বলছেন? মানববন্ধন করতে দিবেন না, অফিস থেকে বেরোতে দিবেন না, তালা লাগিয়ে দিবেন, তারপরে ট্রাক এনে রাখবে। শুনেন, এখন তো গভর্নমেন্ট অফ দি ট্রাক, বাই দি ট্রাক, ফর দি ট্রাক হয়ে গেছে। না না, এখন আরেকটা জিনিস আব্রাহাম লিঙ্কন বলে খালি চাপতেছেন। আচ্ছা, না, আমার যেটা বক্তব্য এখানটায়, যে এই ধরনের ইস্যুতে যদি ক্ষমতাসীন দলকে এখন বাধ্য করতে হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সেটা করতে হবে। সেটা যদি করতে না পারে, হ্যাঁ তুমি হয়তো আরেকটা পদ্ধতি, সেটা যদি করতে না পারে, তাহলে আওয়ামী লীগ কিসের জন্য এটাতে রাজি হবে? কারণ আওয়ামী লীগ আজকে যেই জায়গায় গেছে সেই জায়গা থেকে বসে এটাতে তো তার রাজি হওয়ার কথা। আমি বলছি যে দুটো পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে যেটা বলছে যে জনগণকে সঙ্গে নিয়ে পরিবর্তনটাকে নিশ্চিত করা, আরেকটা পদ্ধতি হচ্ছে গিভেন কন্ডিশনের ভেতর দিয়ে সংবিধানটাকে সংরক্ষণ করে অগ্রসর হওয়া। এখন যে কোন পদ্ধতিটায় কে কিভাবে সেটাকে নিয়ে অগ্রসর হবে তার উপরে নির্ভর করে সামগ্রিক পরিস্থিতি এবং রাজনীতি। ধন্যবাদ। আমাদের হাতে একদমই সময় নেই, জনগণের কাছে যেতে দিবেন। আপনি যদি একদমই খুবই সংক্ষেপে, আমার কোনো সমাধান কি এটা আমাকে জিজ্ঞেস করবেন না, আমি ওই অবস্থায় নাই সমাধান বলার মতো, এখানে অত্যন্ত বিজ্ঞ লোকেরা আছে। আমার শুধু দুটো ছোট্ট, মানে এই মুফাজ্জল করিম সাহেবের কথা শুনে এবং আবেদের কথা শুনে মনে হলো যে আপনি যেটা বলছেন তাতে করে মনে হচ্ছে যে এই ঘটনাগুলি এই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে ঘটছে। মানে সেটা আমাকে একটু একটা প্রশ্নের জন্ম দিচ্ছে যে এই যে ঘটনাগুলো, এটার মধ্যে এইবারে নতুন কোনটা ঘটছে, এটা আমি কোনো মানে আমি শেষ করে দিচ্ছি। আর আবেদ ভাইয়ের বক্তব্যের ব্যাপার আমার হলো যে আবেদ ভাই যে ইকোনমিক যে ডেটাগুলো দিলেন, ধরেন এর চেয়ে আরো 3 গুণ ভালো হলো, তাতে করে কি আমাদের যে গণতন্ত্রের স্পৃহা সেটাকে আমরা পকেটবন্দি করবো? আমরা করবো না তো। কারণ হলো এই যে পৃথিবীর, আমি মজা করে বলি, পৃথিবীর প্রধান শান্তিবাদী নদী হচ্ছে নাফ নদী। এটা 2 পারে 2জন নোবেল লরিয়েট আছেন। নাফ নদীর নিচ দিক থেকে একদম জাপান পর্যন্ত আপনি দেখবেন এটা কনফুসিয়ান ঐতিহ্যের দেশ। এগুলো এরা হলো যে বস ভালো জানে, এই হচ্ছে এটা। সেই জন্য তারা ডেভেলপমেন্ট এট দ্য এক্সপেন্স অফ ডেমোক্রেসি, এটা সাকসেসফুল হয়েছে। আমাদের এখানে এটা হবে না। সুতরাং আমাদের গণতন্ত্রের যে স্পৃহা সেটা অব্যাহত থাকবে। আমি কিছুই এসে যায় না বিএনপি ক্ষমতায় আসলো না গেল, সেটা আমার মাথা ব্যথার বিষয় নয়। মাথা ব্যথার বিষয় হচ্ছে গণতন্ত্রের আমার যে স্পৃহা, এটা আমি চাই এবং পুরোটা চাই, মানে কোনো টেইলর মেড সংজ্ঞা আমার দরকার নেই। সুতরাং 5 তারিখ যে নির্বাচনটা হয়েছে এটা অত্যন্ত বাজে একটা নির্বাচন হয়েছে এবং সেখানে উভয় পক্ষের যে দায় আছে এটা কবুল করা দরকার, আমি এটা মনে করি। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আলোচনায় ধন্যবাদ। খুব আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের দায় তো আছেই এবং এই ধরনের একটি নির্বাচন যেটা দেশে হয়ে গেল সেটার জন্য বিএনপিরও দায় আছে। অবশ্যই
তো সেই দায় দায়িত্ব তো আমরা কখনো স্বীকার করতে চাই না। নিশ্চয়ই ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন দায় দায়িত্ব স্বীকার করে নিয়েই পরবর্তী পদক্ষেপ আমাদের দলগুলোকে নিতে হবে। আমি খুবই দুঃখিত, আরো হয়তো এটা নিয়ে আলোচনা করা যেত, কিন্তু আজকের মতো আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত রাতে আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী বুধবার। ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।